আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের মাঝে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে টপিক বা যে অধ্যায়ের অংশগুলো নিয়ে আলোচনা করব, সে অধ্যায়টির নাম হচ্ছে গতির কথা। এটি অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় এবং এই অধ্যায়ের উপরে আমরা এর আগে দুটি ক্লাস নিয়েছি। আজকে এই অধ্যায়ের উপরে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। তো আজকে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ত্বরণ ও মন্দন, সুষম বেগ এবং সুষম ত্বরণ এবং অসম ত্বরণ। এই চারটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা করি। আলোচনার শুরুতেই আমাদের যে টপিকটির নাম সর্বপ্রথম আছে সেটা হলো ত্বরণ। এই ত্বরণ জিনিসটা কি? এই ত্বরণকে বলা হয় অ্যাক্সেলারেশন। তো এই ত্বরণ জিনিসটা কি? কোন বস্তুর বেগ পরিবর্তন কি বলা হয়? কি ত্বরণ বলা হয়। অর্থাৎ আহ, একটা বস্তু চলতেছে, চলার সময় অবশ্যই তার মধ্যে কি আছে? একটা বেগ আছে। আমরা এভাবেও বলতে পারি যে একটি গতিশীল বস্তুর মধ্যে অলওয়েজ কি থাকে? বেগ থাকে। তো এই গতিশীল বস্তুর এই বেগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি। তো এই পুরো টপিকটি বা ত্বরণটাকে যদি আমরা একদম সুন্দরভাবে সংজ্ঞায় পরিণত করতে চাই বা সংজ্ঞায়িত করতে চাই, সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। এবং এটা যদি আহ, মন্দন জিনিসটা এরকম যে সময়ের সাথে যখন বেগের বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়, তখন সেটাকে কি বলা হয়? মন্দন বলা হয়। যেটা আমরা একটু পরে আলোচনা করব। আপাতত আমরা ত্বরণটাকেই ভালোভাবে শিখি। সেটা হলো সময়ের সাথে, হ্যাঁ, বস্তুর বেগের পরিবর্তনকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তো আশা করি আমরা ত্বরণটা খুব ভালোভাবে বুঝেছি। আচ্ছা, তো এখানে আমি একটা চিত্র আঁকবো। আহ, ধরো এখানে একটা রোড বা রাস্তা, এখানে একটা বস্তু, ধরেন একটা বস্তু, এটা এ প্রান্ত, এটা কি বি প্রান্ত। তখন এই বস্তুটা এ থেকে বি তে কি দিকে, এ থেকে বি এর দিকে কি গতিশীল, অর্থাৎ বা এ থেকে বি তে কি এই বস্তুটা গতিশীল অবস্থায় আছে। তার মানে এর মধ্যে একটা অবশ্যই একটা কি আছে? বেগ আছে। তো আমরা ধরে নিই যে এই বস্তুটির আদি বেগ ইউ। ইউ মানে কি? আদি বেগ। এবং টি, টি মানে সময়, টাইম। ভি মানে কি? শেষ বেগ, এই বস্তুটিরই শেষ বেগ। এখন স্যার, আমরা যারা ক্লাস এইটে এখন নতুন উঠেছি, বা তোমাদের মধ্যে অনেকে আছো যে ইউ ভি টি, হ্যাঁ, এইগুলা সম্পর্কে তোমরা আগে পরিচিত। এখন তোমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে যারা পরিচিত নয়, তাদের সুবিধার্থে বা তাদের সহজে যেন আমি বলে দিই, ইউ, ইউ দ্বারা বোঝায় কি? আদিবেগ। এখন আদিবেগ জিনিসটা কি? ধরে নাও একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু, অর্থাৎ বস্তুটা প্রথমে থেমে আছে। এখন এই বস্তুটা যখন আস্তে আস্তে যাত্রা শুরু করবে, ধরে নাও যে ট্রেন, আমরা তো সবাই ট্রেনের সাথে পরিচিত, অথবা লঞ্চ। এগুলো তো দেখা যায় ট্রেন যখন ছাড়বে, এটা একটা নির্দিষ্ট সময় আছে। লঞ্চ ছাড়ার একটা কি আছে? নির্দিষ্ট সময় রয়েছে। এখন আমি ধরে নিই যে লঞ্চ যেটা রাত 9টা বাজে ছাড়বে, অথবা একটা লঞ্চ যেটা ভোর 6টা বাজে ছাড়বে। ঠিক একইভাবে একটা ট্রেন আমি ধরে নিই রাত 8টা বা রাত 9টা বাজে কি একটা ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে কি ছেড়ে যাবে। তো এই যে দেখো, আমরা যে 9টা বাজে বললাম যে 9টা বাজে ট্রেন এবং লঞ্চটি ছেড়ে যাবে, কিন্তু দেখা যায় যে স্টেশনে বা প্ল্যাটফর্মে গেলে, বা আমরা যদি লঞ্চ ঘাটে যাই, তো ওইখানে আমরা দেখবো যে আগে থেকে কমপক্ষে লঞ্চটা কি 2 ঘন্টা 3 ঘন্টা আগে থেকে কি লঞ্চটা ওই ঘাটে অবস্থান করছে। ঠিক একইভাবে ট্রেনটা কমপক্ষে কি তার বগিগুলো 1-2 ঘন্টা আগেই কি ওই যে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে ওইখানে কি অবস্থান করতেছে। এই যে যতটুকু সময় এই লঞ্চ এবং এটা অবস্থান করলো, তাদের মধ্যে কোনো বেগ ছিল না। কারণ যদি বেগ থাকতো তো এটা কি চলমান অবস্থা, কি এখানে আর 2 ঘন্টা দাঁড়ায় থাকতে পারতো না। এই যে যতক্ষণ দাঁড়ায় আছে এটা কি স্থির অবস্থায় আছে, তার মানে তার বেগ কত? জিরো।
তার মানে আমরা যদি বলি যে লঞ্চ অথবা ট্রেনের আদি বেগ অর্থাৎ যাত্রা শুরু বা সর্বপ্রথম তার বেগটা কত, 0, তাহলে এখান থেকে আমরা কাউন্ট করবো কি তার আদি বেগ 0, তাহলে স্থির অবস্থান থেকে আদি বেগ অবশ্যই হবে 0 হবে। এবং শেষ বেগ অর্থাৎ ট্রেন বা লঞ্চটা ধরো তার গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত যে বেগে কি ওই গন্তব্য দিকে যাচ্ছিল, তো এই আগের যে বেগটা সেটা কি হবে, শেষ বেগ। আশা করি আমরা আদি বেগ এবং শেষ বেগ বুঝেছি। এবং সর্বশেষ যেটা রইল সেটা হলো টি, সময়, টাইম। সেটা হলো একদম মানে কি বলে সহজভাবে বলা যায় যে এই যে পুরো গন্তব্য, জার্নি স্টার্ট হতে শুরু করে জার্নি ইন্ড পর্যন্ত এই পুরো যে সময়টুকু, এখানে অবশ্যই একটা কি আছে, সময় লেগেছে। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, একটা কি আছে, নির্দিষ্ট সময় লেগেছে। এই বিষয়টাকে কি বলা হয়, টি মানে সময়। তো আমরা এখন এই চিত্রটা থেকে কি লিখতে পারি একটু দেখো তো। দেখো আমি যদি এখানে একটু লেখার একটা ট্রাই করি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এরকম লিখতে পারি একটি বস্তু, একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে, আদি বেগ নিয়ে টি সময় পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে ত্বরণ হবে। দেখো আমরা কিন্তু প্রথমে কি এই চিত্রটা থেকে জিনিসটা লিখতে পারি, অর্থাৎ ধরো একটি বস্তু, অর্থাৎ এই বস্তুটা ইউ আদি বেগ নিয়ে টি সময় পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, আমরা কি এখানে এই জিনিসটা কি লিখতে পারি। এখন আমরা বলতে পারি যে তাহলে এটার ত্বরণ কত হবে, এই বস্তুটি কি ত্বরণ কত হবে, তাহলে এই জিনিসটা আমরা এখন কি লিখতে পারি। তাহলে এই চিত্র থেকে এখন আমরা লিখব যে টি সময় পরে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। দেখো টি সময় পর কিসের পরিবর্তন, বেগের পরিবর্তন, তাহলে কি হবে ভি মাইনাস ইউ। টি সময় পরে বেগের পরিবর্তন কি হবে, ভি মাইনাস ইউ। এবং এখানে যদি আমরা একক সময় আনতে চাই, অর্থাৎ একক সময় পরে বেগের পরিবর্তন, তাহলে আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। আশা করি তোমরা বুঝতেছো যে টি সময় অর্থাৎ আমরা যে সময়টা ধরবো টি সময়, এটা কিন্তু একের থেকে বড় হবে, অর্থাৎ এটা যে কোনো কিছু হতে পারে। এবং যেহেতু একক সময় অর্থাৎ আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছি যে একক সময় বা ওয়ান, হ্যাঁ একক, এখানে 1 সেকেন্ড, হ্যাঁ এখানে যদি সময় একক হিসাব করে তাহলে আমরা কি হবে 1 সেকেন্ড, অর্থাৎ এস, একক সময় 1 সেকেন্ড পরে বেগের যে পরিবর্তন সেটা কি হবে ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে কিন্তু আমরা কি এখানে খুব সহজে লিখতে পারি যে বেগের পরিবর্তনটা কি 1 সেকেন্ড পরে কত হবে। তো এবার আমরা লিখব যে ত্বরণ, তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে, তাহলে ত্বরণ, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা তোমাদের যদি এই বিষয়টা একটু লিখে দেয় তাহলে তোমাদের সুবিধা হবে, এটা আমি অবশ্যই লিখে দিব। তাহলে ত্বরণ এ ইকুয়াল, আচ্ছা এটা আমরা একটু পরে লিখি, আমরা এভাবে লিখি না, তাহলে আমরা এভাবে লিখবো যে ত্বরণ ইকুয়াল বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, আর নিচে কি হবে স্যার, সময়। অতএব এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা বেগের পরিবর্তন এখানে কত পেতেছি, ভি মাইনাস ইউ বাই টি, এটা কি আমরা এখান থেকে পাচ্ছি ভি মাইনাস ইউ বাই টি, বেগের পরিবর্তন কি আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা কি ভালোভাবে বুঝছো, এবং এটাই কিন্তু আমাদের কি কাঙ্ক্ষিত
সূত্র হবে। তাহলে আমরা এখান থেকে কি এটা সূত্রটা লিখে দিই। তাহলে সূত্র আমরা কি পাচ্ছি, ভি মাইনাস ইউ বাই টি, এটা কি আমাদের ত্বরণের সূত্র। এখন এখানে কিছু কথা আছে। ধরো কোনো বস্তুর বেগ যদি বৃদ্ধি পায়, একটা বস্তু চলতেছে তার বেগ কি ক্রমাগত বৃদ্ধি পেতেছে, তাহলে এই ত্বরণকে আমরা বলি ধনাত্মক ত্বরণ। যদি চলার পথে বা কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলবো, ধনাত্মক ত্বরণ। এবং এখানে আরেকটা কথা আছে, ত্বরণ কিন্তু ভেক্টর রাশি। ত্বরণ কি রাশি, ভেক্টর রাশি। আমি লিখে দেই যে ত্বরণ ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ত্বরণ কি রাশি, ভেক্টর রাশি। ত্বরণ কি রাশি, ভেক্টর রাশি, যার ফলে আমরা কি এর মান ও দিক উভয় পাই। মান ও দিক, এই দুইটাই কি আমরা এই ত্বরণ থেকে আমরা পাই। এই ভেক্টর রাশি ত্বরণ থেকে কি আমরা মান এবং দিক দুটোই কি এখানে পেতে পারি। এবার আমরা তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো, এটা তো শেষ আমাদের ত্বরণের যে জিনিসটা, ওইটা কি এখন শেষ। এখন আমরা এখান থেকে দেখাবো যে ত্বরণ থেকে ত্বরণের একক, এটা তো আমরা সূত্রটা পেলাম, ত্বরণের কি পেলাম, সূত্র পেলাম। এবার ত্বরণের একক আমরা তো সবাই জানি, একক আমাদের প্রয়োজন আছে। সো আমরা এখন ত্বরণের এককটা একটু কি বের করে তোমাদের দেখাবো। আমরা এই জিনিসগুলো একটু মুছে দেই। সবগুলা সূত্রের কি থাকে একটা একক, এবং সেই এককটাকে আমরা সেই সূত্র থেকে কি বের করতে পারি। তাহলে একটু খেয়াল করো, আমরা প্রথমে লিখব ত্বরণ ইকুয়ালস টু বেগ বাই কি সময়, দেখি আমরা জানি। বা আমরা কি লিখতে পারি এখান থেকে, বেগটা আমরা কি লিখতে পারি, বেগ, বেগ ইকুয়াল টু কি সরণ বাই সময়। বেগ ইকুয়ালস টু কি সরণ বাই সময়, যেটা আমরা পার্ট ওয়ানে এই অধ্যায়ের উপরে যখন আমরা পার্ট ওয়ান ক্লাসে দিয়েছি ওইখানে কি আমরা এই সূত্রটা দেখাইছি। তাহলে আমরা এখানে লিখি বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়, এবং নিচে কি আসবে সময়। আচ্ছা, এবার আমরা কি লিখতে পারি, সরণ বাই সময় স্কয়ার। দেখো এটা কি আমরা লিখতে পারি। তাহলে আমরা ত্বরণ ইকুয়ালস কি পাইতেছি, যে এই সূত্রটা দেখাই কি পাইতেছি, যে সরণ বাই কে সময় স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা পাশাপাশি আনি তাহলে কি পাই, সরণ এর একক আগে আমরা লিখি তাহলে আমার সুবিধা হবে। সরণের একক কি মিটার, হ্যাঁ সরণ একক কি মিটার, এবং সময়ের একক কি সেকেন্ড স্কয়ার, যেটি স্কয়ার আছে। এবার আমরা এই জিনিসটাকে কি ভাগ আকারে আছে, এটাকে যদি আমরা পাশাপাশি আনি তাহলে কি লিখতে পারি, তখন আমরা লিখতে পারি এম এস ইনভার্স টু। অর্থাৎ এখানে যখন আমরা উপরে নিয়ে আসবো, এই এসটা যখন উপরে মানে পাশাপাশি গুণাকারে হবে তখন কি এইটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটাই মূলত কি, অতএব এ ইকুয়ালস টু এম এস ইনভার্স টু, এটা আমাদের কি একক, এটা আমাদের কি একক। সেম একইভাবে ত্বরণে কি আছে, মাত্রা আছে। আমরা যেমন একক পাইলাম, সূত্র পাইলাম, এবার আমরা কি ত্বরণের মাত্রাটা দেখব। এবার আমরা একটু মাত্রাটা দেখব, সেটা হলো সরণ বাই সময়, এটার মাত্রাই হলো কি বেগের মাত্রা। এর আগে আমরা একটা জিনিস দেখা যে সেটা হলো যে এই যে আমরা যে লিখলাম ত্বরণের একক, এটা কিন্তু আরেকভাবে লেখা যায়, সেটা হলো এরকম, ত্বরণ ইকুয়ালস টু বেগ বাই সময়। অর্থাৎ এখান থেকে আমরা লিখি যে ত্বরণ ইকুয়াল বেগ বাই
সময়। এবার একটু খেয়াল করেন যে ত্বরণ অর্থাৎ এ ইকুয়ালস টু বেগ। বেগের একক কি? বেগের একক হলো মিটার পার সেকেন্ড এবং সময় কি একক সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? অতএব এ ইকুয়ালস টু মিটার পার এই সেকেন্ড যদি উপরে নিয়ে আসবো তাহলে কি আমার সেকেন্ড স্কয়ার। আমরা চাইলে এই দুই ভাবেও কি লিখতে পারি, দুইভাবে কি লেখা যায়। এবার আমরা এখান থেকে মাত্রা দেখবো। এখান থেকে আমরা কি মাত্রা দেখবো। সো আমার মাত্রা দেখলে এই অংশটুকু আমরা কি এখানে কাজে লাগাবো, যে সরণ বাই সময় স্কয়ার। এই অংশটুকু আমরা দেখি, তাহলে এটা আমরা কি মাত্রা দেখতে পারি। তাহলে আমরা লিখি যে ত্বরণ ইকুয়াল সরণ বাই কি সময় স্কয়ার, সময় স্কয়ার। তাহলে এ অতএব এ ইকুয়ালস টু এল বাই বড় হাতের টি ইনভার্স স্কয়ার। তাহলে এটা কি আমাদের মাত্রা। আশা করি আমরা কি এখানে বুঝতে পেরেছি। তো এ পর্যায়ে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি মন্দন। এখন মন্দন কাকে বলে, মন্দন কি জিনিস? আমরা ত্বরণ যেরকম ভাবে বলছিলাম যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে কি ত্বরণ বলা হয়। এখন যদি বেগ বৃদ্ধি পায় তাহলে ওইটা কি হয় ধনাত্মক ত্বরণ। ঠিক একই ভাবে সময়ের সাথে সাথে বেগ হ্রাসকে কি বলা হয় ত্বরণ বলা হয়, ঋণাত্মক বা ঋণাত্মক ত্বরণ। আমরা দুইভাবে বলতে, একটা বেগ বৃদ্ধি পাইলে সেটা হয় ত্বরণ এবং ধনাত্মক ত্বরণ, আর বেগ যদি হ্রাস পায় সেটাকে আমরা কি বলি ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন। এটা জিনিস খেয়াল করো, বেগ বৃদ্ধি পেলে এটা ধনাত্মক ত্বরণ, হ্যাঁ, বা শুধু ত্বরণ। আর বেগ যদি হ্রাস পায় সেটাকে আমরা বলতে পারি ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন। আমরা কি যেভাবেই সংজ্ঞায়িত করতে চাই করতে পারি। তাহলে বেগ হ্রাসের কে আমরা কি বলতে পারি মন্দন বলতে পারি। এবং মন্দনের সূত্রটাও কিন্তু কি একই, অর্থাৎ মন্দনকে আমরা সূত্র দিয়ে যদি লিখতে চাই, আমরা এই আগে এই টপিকগুলি মুছে ক্লিয়ার করি। আমরা কিন্তু মন্দনকে কিভাবে লিখতে পারি, যে মন্দন ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তখন এটা হবে সূত্র, যদি মন্দনের ক্ষেত্রে সূত্র, এবং একক হবে কি এম এস ইনভার্স টু, অর্থাৎ আগের এককটাই কি এখানে একক হিসাবে গণ্য করা হবে। এরপরে আমাদের প্রথম টপিক শেষ। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সুষম ত্বরণ এবং অসম ত্বরণ। এখন সুষম ত্বরণ বা অসম ত্বরণ জিনিসটা কি? সুষম ত্বরণ এরকম, যদি এরকম হয় যে কোনো বস্তুর বেগ একটা নির্দিষ্ট দিক বরাবর, অর্থাৎ এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই দিক বরাবর যাচ্ছে এবং এই বেগটা বৃদ্ধির যে হার, অর্থাৎ বৃদ্ধি, এই বেগ বৃদ্ধির যে এটা কি সমান হারে, অর্থাৎ সমান, যদি সমান হারে বাড়ে বা বৃদ্ধি পায়, বৃদ্ধিটা কি সমান হারে পায়, তাকে সেটাকে আমরা কি বলি সুষম ত্বরণ। সুষম ত্বরণ। এবং যদি এরকম হয় যে এই বেগটা বৃদ্ধি পাইতেছে না, অর্থাৎ এই বেগটি উপরে বাড়তেছে না, কখনো বাড়তেছে কখনো কমতেছে আবার কখনো কি মানে কোন একটা সিকোয়েন্স নেই, ত্বরণ হইতেছে ঠিক আছে কিন্তু এটার কি বেগটা কি সমানভাবে বাড়তেছে না, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি হ্যাঁ মন্দন বলতে পারি। আমরা এভাবে তাহলে বলতে চাই যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুর ত্বরণ যদি বা বেগ বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি সুষম ত্বরণ বলি। এবং সময়ের সাথে সাথে বস্তুর বেগের বৃদ্ধির হার যদি সমান না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তাকে কি বলি অসম ত্বরণ হিসাবে বলতে পারি। তাহলে আশা করতেছি আজকে আমরা যে টপিকগুলা বা যে অংশগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো।
তাও যদি তোমাদের এখানে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে তোমরা জয়েন হয়ে যাবা। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিতে পারো চাইলে। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। সবাইকে আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।